দেখো গাছে কত ফুল ফুটেছে, দেখো অনেক ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে, প্রচুর ফুল ফুটেছে দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকে না ভিডিওটা সকাল থেকে শ্যুট করতে করতে অনেকটা বড় হয়ে গেছে জানো তো, তাই ভাবলাম একটু স্পিড বাড়িয়ে ভিডিওটাকে এডিট করি। এই যে এখন ভয়েস ওভার দিচ্ছি আর ভাবছি যদি জীবনের রিমোটটাও যদি আমরা এইভাবেই কন্ট্রোল করতে পারতাম, বুঝলে না তো? মানে ধরো জীবনের সব মুহূর্তগুলো যদি আমরা একটু এগিয়ে পিছিয়ে কমিয়ে দিতে পারতাম, কি ভালো হতো না? জীবনের ভালো সময়ের ডিউরেশনটাকে যদি বাড়িয়ে দিতে পারতাম আর খারাপ সময়গুলোর স্পিড যদি বাড়িয়ে সেটাকে কমিয়ে আনতে পারতাম, কি ভালো হতো বলো? আগের ভিডিওতেই আমাকে সুকল্পাদি কমেন্টে জানিয়েছিল যে শর্মিষ্ঠা, সত্যি জীবনে কিছু কিছু ঘটনা এমনভাবে আমাদের নাড়িয়ে দিয়ে যায় যেগুলো আমরা ভুলতে পারি না। একদম সত্যি কথা বলেছো গো দিদি, সত্যি জীবনে এমন এমন ঘটনা কিছু ঘটে যায় যেগুলো আমরা ভুলতে চাইলেও দেখবে ভুলতে পারি না। যাক ছাড়ো সেসব কথা, অনেক ভারী ভারী কথা তোমাদের সাথে বলে ফেললাম। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আর এখানে দেখো আমার ক্লিনিংও কমপ্লিট হয়ে গেল। বেশ কিছুদিন আগে অর্ডার করেছিলাম আমার ঠাকুর ঘরের জন্য, এই কেমন এসছে এখন। আর এই দেখো কেমন লাগছে, হ্যাঁ কমেন্টে জানিও কিন্তু, বেশ ভালো লাগছে। সন্ধেবেলায় দেখাবো তোমাদের কেমন লাগছে। এই জায়গাটা আমার খুব অন্ধকার থাকে, তো ভাবছিলাম কি করলে এখানটা বেশ একটু আলো আলো লাগবে, তো এই জন্য আমি এইটা অর্ডার করেছি। ভালো, খারাপ না। সকাল সকাল মনের মতন একটা কাজ করতে পেরে যে কী ভালো লাগলো বলেও বোঝাতে পারবো না। কদিন ধরে ভেবেই যাচ্ছি যে এই কর্নারটা আমি কীভাবে সাজাবো। অ্যাটলিস্ট মাথা থেকে বার করে তারপর কিন্তু আমি কর্নারটা ডেকর করলাম। কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমি না সংসারের ছোট্ট ছোট্ট জিনিসগুলো সব কিন্তু মিশো অ্যাপ থেকে কিনি। আসলে কি বলো তো, আমরা তো অনেক, সত্যি কথা বলতে গেলে অনেক কষ্ট করে একটা সংসারের জিনিস করি। আমি না আগে ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশোতে সব কিছুতেই না আগে দামটা দেখি যে এই জিনিসের তিনটে সাইডে কি দাম চলছে, কোথায় একটু কম দামে পাবো, আমি সেখান থেকেই কিন্তু অর্ডার করি। তো বন্ধুরা, ঠাকুর ঘর পরিষ্কার করে কিন্তু আমি গোপালকে সকালবেলা সেবা দিয়ে, মানে গোপালকে তুলে তাকে ব্রেকফাস্ট করিয়ে তারপর চলে এলাম রান্নাঘরে। আর আজকে যেহেতু হনুমান জয়ন্তী, আজকে কিন্তু টোটাল সব কিছুই নিরামিষ। মেয়ে আর হাজব্যান্ড ভাত খাবে, নিরামিষ ভাত খাবে। আমি আর মা দুপুরবেলা ভাত খাবো না, এই আটা ময়দাই খেয়ে নেবো। তো কিছু তো খেতে হবে, তাই জন্য আটা ময়দাটা না একটু আগে থেকে মেখে রাখলে কি বলতো সফট হয়। আর আজকে আমি আটা ময়দা মিক্সড করে হয় লুচি নাহলে পরোটা করব। আর এর মধ্যে না আমি 80% দুধ দিয়েছি, মানে জলের বদলে আমি দুধ দিয়েই না ডোটাকে মেখেছি। তারপরে ময়নের জন্য একটুখানি তেল দিয়েছি আর 10%-এর মতন জল দিয়েছি। এতে না ময়দাটা এত সফট হয়ে যায়, লুচি পরোটা খেতে দারুণ লাগে। ময়দা মাখা হয়ে গেছে আর এখানে আলুর তরকারি, আলু কাটা হয়ে গেছে, করলেই হয়ে যাবে। এটাকে না ভরতে হবে এটার মধ্যে। গরমকালে না খেজুর আমি একদম বাইরে রাখি না জানো তো, যেহেতু আমি ড্রাই খেজুর খাই। তাতেও কি করি জানো তো, আমি খেজুর মানে ডাঁটি থেকে খেজুরগুলোকে সব আগে ছাড়িয়ে নিই, তারপর এরকম এয়ারটাইট কাচের কন্টেনারে ভালো করে ভরে সেটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই। এতে আমার খেজুরগুলো কিন্তু শক্তও থাকে আর অনেক দিন পর্যন্ত কিন্তু টাটকাও থাকে। তো চলো, এখানে দেখো মুগের ডাল হয়ে গেছে, একদম এক ফোড়নের ডাল। আর চলো একবার দেখিয়ে দিই তোমাদের কী রান্না করবো।
এখানে দেখো পটল আর ডাটা দিয়ে আলু দিয়ে ভাবছি সর্ষে পোস্ত বাটা দিয়ে তরকারি করব, আর মেয়ের জন্য একটু আলু ভেজে দেবো, ভালোই হয়ে যাবে বুঝলে। কালো জিরে দিয়েই করবো। পটলটা একটু ভেজে নিই। করিস না ভাত হয়ে গেছে ভাজা। পুরো ব্লার হয়ে গেছে একদম। এই জন্য না রান্নাঘরে আমার ক্যামেরা অন করতে ইচ্ছা করে না, পুরো মোবাইলটা নষ্ট হয়ে যায়। ওটা হয়ে গেছে, শুকিয়ে গেছে। আজকে ডাটাগুলো একদম ঠিকঠাক আছে। এই যে সর্ষে আর পোস্ত একটু বেশি করেই দিই। আর একটু না, আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছিল, দিদি ভাই তুমি ডিপ ফ্রিজে মানে বাটা কিভাবে, মানে মশলা বাটা। বন্ধু জিজ্ঞাসা করেছিল যে দিদি ভাই তুমি মশলা বাটা কিভাবে স্টোর করে রাখো। তো কি করি দেখো, এই তো সর্ষে পোস্ত বাটা কিন্তু দেখো ধার দিয়ে, এটা আমি সর্ষের তেল অ্যাড করে তারপর একটু ভালো করে শুধু সর্ষে পোস্ত বাটার মধ্যে না, আমি রসুন বাটা, আদা জিরে বাটা সব বাটার মধ্যে একটু সর্ষের তেল, এই যে একদম প্লেন যে সর্ষের তেল, সেই সর্ষের তেলটা এর মধ্যে ঢেলে নেবে। ঢেলে একটু স্পুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে এয়ারটাইট কন্টেনারে, যদি গ্লাস কন্টেনার হয় ভীষণ ভালো, গ্লাস কন্টেনারে না জিনিসপত্র খুব ভালো থাকে। তারপরে আমি একদম ডিপে দেখো এরমভাবে কিন্তু স্টোর করে রেখে দিই। দেখো এটা আমার আদা জিরে বাটা, এটা আমার রসুন বাটা, এটা তো বললাম সর্ষে পোস্ত বাটা। যখন যেটা দরকার পড়ে আমি সেটা তুলে নিই, বুঝলে। এই হচ্ছে ব্যাপার। একদম রেডি হয়ে গেছে। আজকে সকাল থেকে ভাবছি কখন আমি সংসারের কাজকর্ম কমপ্লিট করে পুজো করতে বসবো, কখন পুজো করতে বসবো, মনটা না ছটপট করেই যাচ্ছে। আর সত্যি কথা আজকে তো তেমন একটা রান্নাবান্নার হ্যাপা ছিলই না, দেখলে তো পটল ডাটা দিয়ে পোস্ত করলাম আর আলু ভাজা আর মুগের ডাল, ব্যাস এটাই হয়েছে রান্না, বেশিক্ষণ সময়ও লাগেনি। আর আজকে হচ্ছে আবার বৃহস্পতিবার, এমনি আমার কাজ মানে পুজো করতে দেরি হয়ে যাবে, তারপর আবার হনুমানজির পুজো রয়েছে। রেডি করে রেখে দিয়েছি সকালবেলায়। দেখো ফুলটা কত বড়, দেখো এইবারে যে অশ্বত্থ পাতাগুলো দেখছো না বন্ধুরা, এইগুলো কিন্তু আমি বাজার থেকে কিনেও আনিনি বা কারোর কাছ থেকে চেয়েও আনিনি। এইগুলো কি হয়েছে জানো, আমার ছাদ বাগানে যে আমার জলের ট্যাঙ্কটা রয়েছে, সেই জলের ট্যাঙ্কের পাশে দেখছি একটা অশ্বত্থ গাছ উঠেছে জানো তো, একদম ছোট্ট একটা চারা গাছ সবে উঠছে। তো ওখান থেকেই না আমি কয়েকটা পাতা কিন্তু ছিঁড়ে নিয়েছি, এটাই আমার ঠাকুরের কাজে কিন্তু লেগে গেল। আর এখানে না আমি 7খানা অশ্বত্থ পাতা দিয়েছি, সেখানেই আমি জয় শ্রীরাম লিখে দিয়েছি। আর এই তো বাবাকে পরিয়েও দিলাম, ঠিক আছে। জয় শ্রীরাম। আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছিল যে হনুমানজিকে তুলসী পাতা যে দিতে হয়, সেটা সত্যি আগে জানতাম না, তো জানলাম, অনেক ধন্যবাদ। হ্যাঁ গো বন্ধু, হনুমানজির কিন্তু তুলসী পাতা ভীষণ পছন্দ, কারণ তুলসী পাতা ছাড়া হনুমানজির পুজো ইনকমপ্লিট। তো অবশ্যই লাল চন্দন মাখিয়ে, তুলসী পাতার সাথে লাল চন্দন মাখিয়ে অবশ্যই কিন্তু হনুমানজিকে অর্পণ করবে। এই যে চরণ
আর একটা কথা তোমাদের বলি বন্ধুরা, হয়তো তোমরা অনেকে জানো, হয়তো অনেকে জানো না। যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলে দিচ্ছি, দেখবে তোমরা অনেক ফল পাবে। আমরা অনেকেই হনুমানজির পুজো করি, শনিবার মঙ্গলবার পালন করি। আমি যেমন প্রত্যেকটা দিনই হনুমান চালিসা পড়ি। তোমরা যারা পালন করছো বা হনুমানজিকে ডাকছো, স্মরণ করছো, অবশ্যই অবশ্যই হনুমানজিকে স্মরণ করার আগে রামচন্দ্রকে, জয় সিয়া রাম, আর হনুমানজির মায়ের নাম মানে অঞ্জনা পুত্র, এই অঞ্জনার নাম কিন্তু অবশ্যই অবশ্যই স্মরণ করবে। কারণ হনুমানজি তাকে স্মরণ করার চেয়ে যদি তুমি এই দুটো নাম বেশি করে স্মরণ করো, তাহলে কিন্তু তিনি আরও বেশি তুষ্ট হন। সর্বকাজে সিদ্ধি লাভ করে সেই জন, তুলসীদাস শ্রী হরিদাস মনের মন্দির কর সদাবাস। জয় রাম জয় রাম জয় রাম জয় হনুমান, জয় রাম জয় হনুমান, জয় রাম জয় হনুমান। অঞ্জনা পুত্র পবন সুত নাম অঞ্জনা পুত্র জয় হনুমান, অঞ্জনা পুত্র অঞ্জনা পুত্র অঞ্জনা পুত্র। আর এই তো বন্ধুরা, আমি যেটুকু পেরেছি সেইটুকু দেওয়ার চেষ্টা করেছি। আর একবার দেখিয়ে দিই, নারকোলটা আমি মন্দিরে নিয়ে যাবো বলে নারকোলটা আমি দিইনি, এখানে মন্দিরে দেব। আর এই দেখ, এই হচ্ছে আজকের আমার হনুমান জয়ন্তী পালন। এখানে দেখো আমি গুড় দিয়েছি, ছোলা গুড়, বাবার সবচেয়ে প্রিয় খাবার, এটা দিয়েছি। আর আজকে না লাড্ডু দিইনি, আজকে এইরকম একটা মিষ্টি হাজবেন্ড নিয়ে এসেছিলো, সেটা দিয়েছি। ঠিক আছে, এই যে অরেঞ্জ কালারে কিন্তু। চলো প্রসাদগুলো তুলে নিই, প্রসাদটা খেয়ে তারপরে খাবো। কি বল, জল ভর্তি করে দিল ওখানে, সরো। আর এই তো এক্ষুনি দিয়ে গেল পিৎজা, ব্রেড, একটা জাগরি পাউডার আর ল্যাকটোজ ফ্রি দুটো। এগুলোকে ফ্রিজে রাখতে হবে। দাঁড়াও মা, পিৎজা বানানোর জন্য দুটো ব্রেড অর্ডার করেছিলাম, এই যে পিৎজা ব্রেড। দেখি করতেও পারি, কখন করি দেখি। গুড ইভিনিং বন্ধুরা, চাটা খেয়ে একদম ফ্রেশ হয়ে কুর্তি পরে নিয়েছি, যাবো মন্দিরে হনুমানজিকে পুজো দিতে। আর আজকে কি পরিমাণে গরম যে বলেও বোঝাতে পারবো না। তো যাই হোক, এখানে আমি রেডি হয়ে নিয়েছি, চুলটাকে তো জানো খোপা করে নিয়েছি, যা গরম ছাড়ার কোনো উপায় নেই। বলে দিই এটা লোটাসের 10-in-1 গ্লো ক্রিম, এটাই মাখছি। হ্যাঁ, আর কিছু মাখা যাবে না। গরমকালে তো আমি কিছুই মাখতে পারি না, আমার মুখ প্রচণ্ড পরিমাণে ঘামে জানো তো, মানে যাই মাখি একদম ঘেমে জল হয়ে বেরিয়ে যায়। তবে এই লোটাসের 10-in-1 গ্লো ক্রিমটা আমার ভীষণ স্যুট করে। আমি গরমকালে যদি ইভিনিংয়ে কোথাও বেরোই তো আমি এই ক্রিমটাই কিন্তু ইউজ করি। আর এখানে একটু লিপস্টিকও মেখে নিলাম। আর দেখো আমি এখন যে ভয়েস ওভার দিচ্ছি, আমার হঠাৎ করে না একটা কথা মনে পড়ে গেল। কিছুদিন আগে আমি কিন্তু এই কুর্তিটা পরে যখন ভিডিও বানাই, তখন পারমিতাদি আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, তুমি প্রথম যেদিন এই কুর্তিটা পরে ভিডিও করেছিলে সেই দিন থেকে তোমার আমি ভিডিও দেখছি। আচ্ছা, তোমরা আমায় কমেন্ট করে বলো তো, তোমরা প্রথম কোন ভিডিওটা আমার দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো আর আমার বন্ধু হয়েছো? প্লিজ আমায় একটু কমেন্ট জানিও তো। হাওয়া দিচ্ছে দেখো বেডরুমে আমার, মানে এটা যদি মানে ঠিকঠাক হাওয়া দেয় না, আমার এসির কোনো প্রয়োজন হয় না, ফ্যানেই চলে যায়। কি পরিমাণে হাওয়া দিচ্ছে। আর দেখো আমার এটা কেমন দুলছে, দেখো উইন্টারটা কেমন দুলছে, দেখো উইন্টারটা। ঠিক আছে, আমাদের একবার দেখিয়ে দিই, এই যে লোটাসের 10-in-1 গ্লো ক্রিম, এই যেটা, ঠিক আছে, এই যেটা একবার দেখিয়ে দিলাম। চলো,
এখানে দেখো ঠাকুরের না লাল কাপড়টা খুঁজছি, জানো তো আমি পাচ্ছিলামই না। লাল কাপড়টা না আমি কিসে ইউজ করি বলো তো, যখন মন্দিরে যাই তখন প্রসাদটা ঢাকা দেওয়ার জন্য আমি এই লাল কাপড়টা ইউজ করি। তারপর যাই হোক পেয়ে গেছি। আর এখানে আমি মাকে বারবার করে বলছি, মা দেখো সব ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়েছি তো। তো চলো এখানে আমি কী কী নিয়েছি একবার দেখাই। এই যে নারকেল নিয়ে নিয়েছি, 108টা জবা ফুলের মালা নিয়েছি, এখানে তুলসী পাতা, এখানে বাবার জন্য লাড্ডু নিয়েছি, এখানে তো দেশলাই রয়েছে, এখানে পান রয়েছে, মিষ্টি পান খিলি করে নিয়ে নিয়েছি। আর ওখানে গিয়ে মোমবাতি দেশলাই যা যা লাগে সব কিনে নেব, ঠিক আছে, ধূপকাঠি সব কিনে নেবো। চলো মানো একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো মা একটু লাইটটা অফ করো মা, কেমন লাগছে দেখো। সকালবেলা আগের দিন দেখিয়েছিলাম তোমাদের, এটা আমি কিনেছি। আর এই দেখো কি দারুণ লাগছে দেখতে, মানে অন্ধকারে বেশি ভালো লাগছে, তাই না বলো? এই জায়গাটা পুরো অন্ধকার ছিল সন্ধেবেলা, এখন এটা জ্বললে বেশ ভালো লাগে। চলো আমাদের এখানে শীতলা মায়ের পুজো হচ্ছে, ওটা ওই জন্য লাইটিং। হ্যাঁ এখানে এদিকে কোথাও হচ্ছে শীতলা মায়ের পুজো, এখনো পুষ্পাঞ্জলি হচ্ছে, এখান থেকে আবার পাওয়া যাচ্ছে। ওই যে মা চলে এসেছে, চলো লাইন আর দেখো বাবার মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে না, দেখতে কি ভালো লাগছে। আর আজকে দেখো কি ভিড়, ভিড় তো হবেই স্বাভাবিক, সকাল 8টা থেকে নাকি এই রকমই লাইন পড়েছে জানো। আর এই মন্দিরের পাশেই একটা মুদিখানা দোকান আছে, ওখান থেকেই আমি ধূপ তারপর মোমবাতি সব কিনে নিয়েছি। অনেক কষ্ট করে আজকে বাবার মুখটা দেখতে পেলাম, বাবার চরণটা দর্শন করলাম, আর তোমাদেরও একটু দর্শন করে দিলাম, তোমরাও দর্শন করো দূর থেকে। আর যা মনের ইচ্ছা মনোকামনা বাবার কাছ থেকে চাও, বাবা তোমাদের সবার মনস্কামনা পূর্ণ করবেই করবে, শুধু একটু মন দিয়ে বাবাকে ডাকতে হবে। প্রচুর লাইন আজকে, মানে সকাল 8টা থেকে এখনো পর্যন্ত লাইন, যত সময় বাড়ছে তত লাইন মানে লোকজন বাড়ছে জানো, কি ভিড়। আর এত জায়গাটা শর্ট না, ওইটুকু জায়গার মধ্যে বড় বড় গাড়ি যাচ্ছে, লাইন, পুজো হচ্ছে, ভিড়, মানে কীভাবে যে ওখানে দাঁড়িয়ে পুজো দেওয়া হয়। যাক বাবা ভালো মতন পুজো দেওয়া হয়েছে, সামনে একদম সামনে থেকেই আমরা পুজো দিয়েছি, তাই না বলো? হ্যাঁ চলো সারাদিনের পর এখন একটু ভাত খাচ্ছি, অমৃত ব্যাস বেশি দিন আমার, হ্যাঁ ব্যাস ব্যাস বেশি, বাবা কত দিয়ে দিল এমনি কোলেস্ট্রল। ছাড়ো আবার কি আনলে গো এটা, আবার পুরীর খাজা, পুরী গেছিলো, আবার কে পুরী গেছিলো, সে পুরীর খাজা নিয়ে এসছে, ও নৃসিংহ থেকে নিয়ে এসছে। হ্যাঁ অনেকগুলো ব্রাঞ্চ আছে। আর মিষ্টিকে দিল, বাবা তোমাকে শুধু দিয়ে যাচ্ছে গো। চলো মা একটু পজ করলাম, একটু পরে দেখছি। আমি আর মা খেতে খেতে একটু টিভি দেখি, আর এখন টিভি দেখছিলাম, মাকে বললাম মা দাঁড়াও একটুখানি পজ করি, একটু কথা বলে নিই বন্ধুদের সাথে, তারপর আবার দেখবো। তো এখন ঘড়িতে বলে 10টা 20। তো আমি ঠাকুর মন্দির থেকে পুজো দিয়ে চলে গেছিলাম ডাক্তার দেখাতে।
তো কেন গেছিলাম বলি, আসলে 2-3 দিন ধরে না আমার ঘাড়ে একটা মানে অস্বস্তি হচ্ছে না, তো এই ঘাড় থেকে মাথা দপ 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 করেই যাচ্ছে। তারপর ধরো কী বলো তো, এই যদি এক নাগারে ধরো আমি ভিডিও এডিট করতে পারছি না, চোখে ব্যথা করছে, তারপর এমনিতে বুঝতে পারে চোখে আমার মানে পাওয়ার চলে এসেছে, তারপর মাইগ্রেনের ব্যথা রয়েছে, এটা বাদ দাও, এই মাথার এই ওপরটা দপদপ করছে, এই ঘাড়গুলো মনে হচ্ছে সে কেমন মনে হচ্ছে টানছে, ঠিক আছে, অস্বস্তি হচ্ছে, চোখ মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, আমি কন্টিনিউ একভাবে রান্না করতে পারছি না, মানে মাথা নিচু করে রান্না করলেই না আমার একটা অস্বস্তি হচ্ছে, জানো তো। এবার আমি ভাবছি আমার প্রেশার টেশার বাড়লো কি না কে জানে। আর সত্যি কথা চারদিকে যা শুনছি না, ওতে না আরও ভয়, আরও প্যানিক হয়ে যাচ্ছে, মানে কিছু না হলেও মনে হচ্ছে আমার কোথায় এটা হচ্ছে, মানে এটা দেখবে হয়, মানে হয়তো ওই সিমটমটা আমার হচ্ছে না, মনে হচ্ছে না আমার হচ্ছে, মনে হচ্ছে আমার এখানে ব্যথা, মনে হচ্ছে আমার ওখানে ব্যথা, মানে এইরকম প্যানিক হচ্ছে, বারবার দেখছি আর এইসব প্যানিক করছি, জানো তো। হাজব্যান্ড বললো প্যানিক না করে তুমি ডাক্তারটা দেখিয়ে নাও। তো একেবারে বললাম যখন বেরিয়েছি ডাক্তারটা দেখিয়ে ফোন করলাম, দেখি ডাক্তার আছেন, তো একেবারে দেখিয়ে এলাম, প্রেশার চেক করে এলাম, ডাক্তারবাবু ওষুধ দিয়েছে। তো ডাক্তারবাবুরা যেটা বলছে কি বলো তো, ডাক্তার যেটা বলছে যে খুব স্ট্রেস নিলে, প্রচণ্ড স্ট্রেস নিলে বা এই মাইগ্রেন এই গরমে না এই ব্যথাগুলো বেশি বাড়ে। আর আমার এই ঘাড়ের যে নার্ভগুলো আছে না সেগুলো আস্তে আস্তে মানে কী বলতো ক্রাম ধরছে, মানে স্টিভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে এই যে কন্টিনিউ আমি এডিটিং করছি 2-3 ঘন্টা ধরে, তারপর যাই হোক একটু স্ট্রেস করছে, এতে প্রবলেম হচ্ছে। তো এইটা আমাকে এখন কমিয়ে দিতে হবে। আর অনেক দিন আগে প্রায় আমার 2-3 বছর হয়ে গেছে আমার এরকম ক্র্যাম মানে নার্ভ এরকম স্টিভ হয়ে গেছিলো একটা ঘাড়ের শিরা, তার জন্য আমার এত পেন হয়েছিল, মানে ঘাড় থেকে ডান হাত অবধি আমি কিচ্ছু করতে পারছিলাম না। আমার টানা 5 দিন ইঞ্জেকশন চলেছে, টানা 5 দিন ইঞ্জেকশন দিয়ে 1 মাস পর আমার ব্যথা আস্তে আস্তে কমছে। তো ওই ব্যাপারটা তোমার রয়েছে, তো ওইটা না আবার দেখছি আস্তে আস্তে কাম ব্যাক করছে। তো যেই হাজব্যান্ড শুনলো যে অতিরিক্ত স্ট্রেস নেওয়া যাবে না, আর সত্যি কথা ব্লগিংটা না একটা স্ট্রেস, মারাত্মক লেভেলের স্ট্রেস, জানো তো। ঠিক টাইমে ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, কি থাম্বনেল দেবো, কি এডিটিং টাইটেল দেবো, মানে কি বললে বন্ধুদের ভালো, মানে অনেক কিছু মাথায় ঘোরে। এর জন্য প্লাস পয়েন্টও আছে মাইনাস পয়েন্টও আছে। আমি ব্লগিং করে আমার জীবনে প্রচুর প্লাস পয়েন্ট হয়েছে, আমার প্রচুর ভালো হয়েছে ব্লগিং করে, বিশ্বাস করে আমি অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি, আমি অনেক স্মার্ট হয়েছি। তোমাদের সেই নিয়ে পরে একদিন ব্লগ করবো, এখন ডিটেলসে বলছি না। আর মাইনাস পয়েন্ট কী বলো তো, এই ঘাড় পড়ে না প্রচণ্ড প্রেশার পড়ে, খুব স্ট্রেস যায়, প্রত্যেকটা কাজেই স্ট্রেস আছে, কিন্তু এটাও একটা স্ট্রেস যায়, কখন ভিউজ আপ ডাউন করছে, কখন কি হচ্ছে না হচ্ছে ঠিকঠাক চেক করা, তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া, সেটা আমার মনে হয় কী বলতো, যদি আমার কমেন্টের রিপ্লাই দেওয়া দেরি হয়ে যায়, আমার শুধু মনে হয় আমার বন্ধুরা বোধহয় আমার উপর রাগ করেছে, বা আমাকে যদি আর কমেন্ট না করে আমি ঠিকঠাকভাবে রিপ্লাই করতে পারছি না, মানে এইরকম মাথায় চলে যায় না, তো এটাও তো একটা স্ট্রেস। এবার আমার হাজব্যান্ড স্ট্রিক্টলি বলে দিল তোমাকে আর ব্লগিং করতে হবে না, আর তোমার ব্লগিং করতে হবে না। আমি বললাম কেন এরকম বলছো, হয়তো আমি সপ্তাহে অল্টারনেট ডেতে না দিই, আমি হয়তো সপ্তাহে 2-1 ব্লগ দেবো, বাট আমি করবো, এটা আমার ভালো লাগার কাজ, এতে আমি ভালো থাকি। হয়তো শারীরিক একটু প্রবলেম হয়, সে মানে শরীর থাকতে গেলে শরীর তো খারাপ হবেই, আমি রান্না করতে গেলেও আমার প্রবলেম হচ্ছে, তোকে আমি কি রান্না করা ছেড়ে দেবো, সেটা না। তোকে বোঝালাম যে আমি অল্প অল্প করে করবো, কিন্তু আমি এটা ছাড়তে পারবো না, ছেড়ে তো একদিন না একদিন দিতে হবে, কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট সেটা আমি ভাবছি না। তো যাই হোক, ভগবান যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাবো। এখন খুব যদি অতিরিক্ত প্রবলেম হয় তাহলে তো আমাকে ব্লগিং ছেড়তেই হবে, কিছু করার নেই, আগে তো শরীর বলো। আর আমি যদি শয্যাশায়ী হয়ে যাই তাহলে আমার সংসারটা কে দেখবে। তো এই হচ্ছে ব্যাপার, ওষুধ দিয়েছে, ওষুধটা আগে চলুক কদিন খাই, তারপর দেখি কি হয় না হয়, সবই তোমরা দেখতে পাবে ব্লগে। তো আজকে এখন আর ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা। এখন আপাতত এইটুকুই রাখছি, আমি আর মা একটু টিভি দেখিনি, সারাদিন টিভি দেখিনি আজকে, এখন এই বসে একটু টিভি দেখছি, জান একটু ফ্রেশ রিল্যাক্স, একটুখানি মাইন্ডটাকে রিফ্রেশ করছি, যেটা আমাদের ভালো লাগে। চলো টাটা।